এই ভিডিওতে আমি তোমাদেরকে এইচএসএলসি এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য হার্ড লেভেল, এভারেজ লেভেল এবং ইজি লেভেলের 45 এমসিকিউ সলভ করে এইগুলো ভালো করে বুঝিয়ে দেবো। এই কোয়েশ্চেনগুলো রিলেটেড আমি তোমাদেরকে আরও কতগুলো ইম্পর্টেন্ট টপিকের নাম বলে দেবো, যেগুলো থেকে তোমাদের এক্সামে 100% কমন কোয়েশ্চেন আসবেই আসবে। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর একটি ইম্পর্টেন্ট কথা, এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। লেটস স্টার্ট দিস ভিডিও। এমসিকিউ নাম্বার 1 এর মধ্যে লেখা আছে হুইচ অপশন ডিনোটস এ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, মানে নিচের কোনটি বিনিময় বিক্রিয়া প্রতিপন্ন করে। সো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন মানে বিনিময় বিক্রিয়াটি কী। সো এটি হলো যে বিক্রিয়া বিক্রিয়াগুলোর মধ্যে আয়নের স্থান পরিবর্তন হয় বা বিনিময় হয়, সেটিকে আমরা কী বলি, বিনিময় বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলে থাকি। সো এখানে অপশন নাম্বার 3 এর মধ্যে দেওয়া আছে যে পিআর প্লাস কিউএস। সো এখানে পি এর সঙ্গে কিউর বিনিময় হয়েছে পিএস, এবং আর এর সঙ্গে এস এর বিনিময় হয়েছে কিউআর, মানে এটি হলো বিনিময় বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের একটি উদাহরণ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 2, এবং এই এমসিকিউর মধ্যে লেখা আছে যে ইন উইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল ইকুয়েশনস দ্য অ্যাব্রিভিয়েশনস রিপ্রেজেন্ট দ্য কারেক্ট স্টেট অফ দ্য রিঅ্যাক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস, মানে নিম্ন রাসায়নিক সমীকরণগুলোর মধ্যে কোনটিতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সঠিক অবস্থা চিহ্ন উপস্থাপন করা হয়েছে। সো প্রথমে আমাদেরকে জানতে হবে যে রিঅ্যাক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস মানে কি, মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ মানে কি। সো আমরা জানি যে বিক্রিয়ার মধ্যে যেসব পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে আমরা বিক্রিয়ক বলি, আবার বিক্রিয়ার ফলে যে নতুন পদার্থটি উৎপন্ন হয় সেই পদার্থকে আমরা কী বলি, বিক্রিয়াজাত পদার্থ বলি। সো অপশন নাম্বার এর মধ্যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই দুটি গ্যাসীয় আকারে আছে, এবং এই দুটি মিলিয়ে 2H2 মানে জল লিকুইড অবস্থায় মানে তরল আকারে আছে। সেটি হবে সঠিক উত্তর। এবং তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে ব্যালেন্সিং অফ ইকুয়েশন মানে সমীকরণগুলো সন্তুলন করার জন্য কোয়েশ্চেন আসবে। সো তোমাদেরকে ব্যালেন্সিং অফ ইকুয়েশনগুলো ভালো করে দেখতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার উইল গিভ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আর বেঙ্গলি লেখা আছে যে নিম্নোক্ত জোড়াগুলোর মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে। তো তোমরা মনে রাখবে যে প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে একটি মোর রিঅ্যাক্টিভ ধাতু মানে অধিক সক্রিয় ধাতু একটি কম সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে। সেখানে আনসারটি হবে অপশন নাম্বার ডি, AgNO3 সলিউশন অ্যান্ড কপার মেটেল, মানে AgNO3 দ্রবণ এবং কপার ধাতু। এবং তোমরা মনে রাখবে যে কপার ধাতুটি হলো অধিক সক্রিয় ধাতু মানে মোর রিঅ্যাক্টিভ মেটেল, এবং AgNO3 মানে এখানে Ag সিলভার হলো কম সক্রিয় ধাতু মানে লেস রিঅ্যাক্টিভ মেটেল। সেটি হবে সঠিক উত্তর। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 4, এবং এই এমসিকিউর মধ্যে লেখা আছে দ্য কম্পোজিশন অফ অ্যাকোয়ারাজিয়া মানে অ্যাকোয়ারাজিয়া বা অম্লরাজের উপাদান কী। তো তোমরা মনে রাখবে যে অ্যাকোয়ারাজিয়া বা অম্লরাজের উপাদানের মধ্যে থাকে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং অনুপাত হবে 1:3। সেখানে অপশন নাম্বার বিতে দেওয়া আছে সঠিক উত্তর, মানে কনসেন্ট্রেট HNO3 অ্যান্ড কনসেন্ট্রেট HCl ইন দ্য রেশিও অফ 1:3, মানে গাঢ় HNO3 এবং গাঢ় HCl এর 1:3 অনুপাতে থাকা মিশ্রণ। আর তোমরা আবার মনে রাখবে যে অ্যাকোয়ারাজির মধ্যে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার মানে মিশ্রণ থাকে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 5, এবং এই এমসিকিউর মধ্যে লেখা আছে যে আয়োডিন ইজ নেসেসারি ফর থাইরয়েড গ্ল্যান্ড টু মেক থাইরোক্সিন হরমোন হুইচ রেগুলেটস, মানে থাইরয়েড গ্রন্থির থাইরোক্সিন হরমোন নিঃসরণের জন্য আয়োডিন প্রয়োজন যা নিয়ন্ত্রণ করে কার্বোহাইড্রেট মেটাবলিজম, মানে কার্বোহাইড্রেটের বিপাক কার্য। নেক্সট হলো প্রোটিন মেটাবলিজম, মানে প্রোটিনের বিপাক কার্য, তার সঙ্গে ফ্যাট মেটাবলিজম মানে চর্বির বিপাক কার্য। তার মানে আনসারটি হবে অল অফ দ্য অ্যাবাভ, এবং এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট আছে। সো এই টপিকটি তোমরা ভালো করে পড়ে রাখবে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 6, এবং এই এমসিকিউর মধ্যে লেখা আছে যে হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য ফলোয়িং ইকুয়েশন, মানে নিম্ন রাসায়নিক সমীকরণগুলোর জন্য সত্য বিষয়টি কী হবে। সো এই সমীকরণের মধ্যে জল বিজারিত হচ্ছে, কিন্তু জল আয়রন থেকে আয়রন অক্সাইডকে অক্সিডাইজ মানে জারিত করেছে, আর এখানে জল একটি জারক হিসাবে কাজ করছে। সো আনসারটি হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 4। সো সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি 1, 2 and 4। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 7, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, মানে নিচের কোনটি স্টেটমেন্ট সত্য হবে। সো অপশন নাম্বার 1 লেখা আছে, মানে রোমান 1 লেখা আছে লেফট ভেন্ট্রিকেল পাম্পস অক্সিজেনেটেড ব্লাড টু ডিফারেন্ট পার্টস অফ বডি। রোমান 2 লেখা আছে রাইট ভেন্ট্রিকেল পাম্পস অক্সিজেনেটেড ব্লাড টু লাংস। নেক্সট লেখা আছে দ্য লেফট অ্যাট্রিয়াম রিসিভস অক্সিজেনেটেড ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। সো এখানে আনসারটি হবে রোমান 2 অ্যান্ড রোমান 3, এ দুটি শুদ্ধ হবে। রোমান 1টি ভুল হবে, এখানে বাম নিলয় দেওয়া আছে, তার জন্য এটি ভুল হবে। সো আনসারটি হবে রোমান 2 অ্যান্ড রোমান 3, মানে ডান নিলয় দূষিত রক্ত পাম্প করে ফুসফুসে পাঠায়, আর বাম অলিন্দে শরীরের বিভিন্ন অংশ থেকে আসা বিশুদ্ধ রক্ত প্রবেশ করে। সো আনসারটি হবে অপশন নাম্বার সি
রোমান 2 and 3 শুদ্ধ হবে, আর 1টি কী হবে, 1টি ভুল হয়ে যাবে। সো এই টপিকটি ইম্পর্টেন্ট আছে, এই টপিকটি তোমরা ভালো করে পড়ে রাখবে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 8 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য ফলোয়িং ফ্যাক্টস, মানে নিম্ন তথ্যগুলোর মধ্যে সত্য বিষয়গুলো কী হবে। সেখানে রোমান 1-এ দেওয়া আছে দ্য ডায়ামিটার অফ দ্য আইবল ইজ অ্যাবাউট 2.3 cm। এই স্টেটমেন্টটি কিন্তু শুদ্ধ হবে, মানে চক্ষুগুলোর ব্যাস প্রায় 2.3 cm, এটি কিন্তু শুদ্ধ। তারপর দেওয়া আছে দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই ইজ কন্ট্রোলড বাই রেটিনা। সেখানে রেটিনা দেওয়া আছে এবং এই রেটিনাটি কিন্তু ভুল হবে, কারণ আমরা জানি যে আইরিশ চোখের ভিতরে প্রবেশ করে আলোকের পরিমাণ নিয়ন্ত্রণ করে। সেখানে রেটিনা না হয়ে কী হবে, রেটিনা না হয়ে আইরিশ হবে। সো এই স্টেটমেন্টটি কী হবে, ফলস হবে। তার সঙ্গে 3 নম্বরে দেওয়া আছে স্পষ্টভাবে দেখার জন্য চোখের যোজন ক্ষমতা প্রায় 4D হবে, মানে 4 ডায়োপ্টার হবে, এটিও কিন্তু ঠিক আছে, মানে রোমান 3 এবং রোমান 1 ঠিক এবং রোমান 2 ফলস, মানে ভুল হবে। সো আনসারটি হবে অপশন নম্বর বি, 1 and 3 ইজ কারেক্ট অ্যান্ড রোমান 2 ইজ ইনকারেক্ট। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 9 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু। সো নিচের কোনগুলো স্টেটমেন্ট সত্য তোমাদেরকে বলতে হবে। রোমান 1-এ লিখেছে দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আউটসাইড দ্য ম্যাগনেট ইমার্জ ফ্রম নর্থ পোল অ্যান্ড মার্জ এট সাউথ পোল। সো এটির বেঙ্গলি হলো যে চুম্বক ক্ষেত্ররেখা চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আর রোমান 2-তে লিখেছে দ্য ম্যাগনেটিক ফোর্স অফ দ্য ফিল্ড লাইন্স আর স্ট্রঙ্গার হোয়ার দে আর ক্রাউডেড ইন নিয়ার দ্য পোলস। তার মানে ক্ষেত্ররেখাগুলো অধিকতর ঘন যেখানে চুম্বক শক্তির মাত্রা বেশি, অর্থাৎ মেরুর নিকটে। রোমান 3-এর মধ্যে লিখা আছে টু ফিল্ড লাইন্স ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার। সেখানে আনসারটি হবে অপশন নম্বর ডি, অল অফ দিস, মানে উপরের সবকটি শুদ্ধ হবে। তো তোমরা চুম্বক ক্ষেত্ররেখা মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের টপিকটি ভালো করে পড়ে রাখবে, এখান থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসতে পারে, এই টপিকটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 10 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হোয়াট উইল হ্যাপেন ইফ অল দ্য ডিয়ার আর কিল্ড ইন দ্য গিভেন ফুড চেইন। তার মানে খাদ্য শৃঙ্খলটি থেকে যদি হরিণকে হত্যা করা হয় তাহলে কী ঘটবে। সেখানে শৃঙ্খলটি দেওয়া আছে যে গ্রাস, ডিয়ার অ্যান্ড লায়ন। সেই কোয়েশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই টাইপের কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসবে, মানে খাদ্য শৃঙ্খল মানে ফুড চেইন থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবেই আসবে। সো এই টপিকটি তোমরা ভালো করে স্টাডি করবে, আর এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এগুলো কোয়েশ্চেন অনেক বেশি ইজি। সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। সেখানে বলা হয়েছে যে হরিণকে হত্যা করা হবে। সো হরিণ ঘাস খেয়ে জীবন ধারণ করে, আবার লায়ন হরিণকে শিকার করে জীবন ধারণ করে। যদি হরিণকে হত্যা করা হয় তাহলে ঘাস এই পৃথিবীতে অনেক বেশি বেড়ে যাবে, আবার যদি লায়ন হরিণকে শিকার করতে না পারে তাহলে লায়ন অনাহারে মরে যাবে। সেখানে আনসারটি হবে যে ঘাসের আবাদি বেড়ে যাবে এবং সিংহের আবাদি কমে যাবে। সেখানে রোমান 1 and 3টি হবে সঠিক আনসার। সো অপশনে চলে যাই, অপশনটি হবে অপশন নম্বর সি, 1 and 3। আই হোপ তোমরা এই কোয়েশ্চনটির আনসার বুঝতে পেরেছো। সো এই কোয়েশ্চনগুলো তোমরা এইভাবে সলভ করবে, মানে কে কী বক্ষণ করে এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে এই কোয়েশ্চনগুলো সলভ করতে হবে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 11 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে দ্য রিফ্রেক্টিভ ইন্ডিসেস অফ সাম মিডিয়া আর গিভেন বিলো ইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য স্পিড অফ লাইট ইজ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম রেসপেক্টিভলি। মানে কয়েকটি মাধ্যমে প্রতিসরাঙ্ক নিম্নে দেওয়া হলো, নিম্নের কোনটির ক্ষেত্রে আলোকের বেগ যথাক্রমে সর্বনিম্ন এবং সর্বাধিক। তো তোমরা মনে রাখবে প্রতিসরাঙ্ক যত বেশি হবে আলোকের বেগ তত কম হবে, আবার প্রতিসরাঙ্ক যত কম হবে আলোকের বেগ তত বেশি হবে। সেখানে ডাব্লু মাধ্যমে প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, সো এটি হবে মিনিমাম, এবং এক্সের মাধ্যমে প্রতিসরাঙ্ক সব থেকে কম, সো এটি হবে ম্যাক্সিমাম। আনসারটি হবে অপশন নম্বর সি, ডাব্লু মিনিমাম অ্যান্ড এক্স ম্যাক্সিমাম, ডাব্লু সর্বনিম্ন এবং এক্স সর্বাধিক। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 12 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে স্ট্রাকচারাল ফর্মুলা অফ এন পেন্টেন ইজ, মানে এন পেন্টেনের গঠন সংকেতটি কী হবে। তো তোমাদেরকে আমি বলে দিই যে চ্যাপ্টার নাম্বার 4-এর মধ্যে গঠন সংকেত থেকে কোয়েশ্চন আসবেই আসবে। সো গঠন সংকেতের মধ্যে তোমরা দেখে রাখবে যে ইথিনের ইলেকট্রনিক বিন্দু গঠন, তারপর প্রোপেন, বিউটেন, পেন্টেন, তারপর সাইক্লোপেন্টেনের, নেক্সট ইথানিক অ্যাসিড, ব্রোমোপেন্টেন, বিউটানন অ্যান্ড হেক্সানল, এগুলো তোমরা দেখে রাখবে, কারণ এগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসে। সো এই গঠন সংকেতগুলো তোমরা দেখবে। সেখানে পেন্টেনের গঠন সংকেতটি হবে রোমান সি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 13 এবং এই কোয়েশ্চনের মধ্যে আরেকটি ফুড চেইন মানে খাদ্য শৃঙ্খলের কোয়েশ্চন দেওয়া আছে, এবং প্রথমে দেওয়া আছে গ্রাস মানে ঘাস, ফিশ মানে মাছ, গট মানে ছাগল, কাউ মানে গরু, এলিফেন্ট মানে হাতি, হুমেন মানে মানুষ, হোয়েট মানে হলো গম, আর ম্যাঙ্গো মানে হলো আম। সেখানে তোমাদেরকে মিলাতে হবে যে ফুড চেইন মানে খাদ্য শৃঙ্খল কোনটি হবে। সো আমরা জানি যে এখানে ঘাস এটি ছাগল গ্রহণ করে, মানে ছাগল খাদ্য হিসাবে গ্রহণ করে, আবার মানুষ ছাগলকে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে আনসারটি হবে 1, 3 and 6। সো 3 নম্বর হবে সঠিক উত্তর, 1, 3 and 6। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চনের মধ্যে সার্কিটের কোয়েশ্চন দেওয়া আছে, এবং এই সার্কিট থেকে তোমাদেরকে টোটাল কারেন্ট বের করতে হবে, সঙ্গে ডায়াগ্রামও দেওয়া আছে। সো এই ব্যাটারিটির ভোল্ট হলো 6, এবং যদি আমরা রেজিস্ট্যান্স প্রথমকে ধরি R1, রেজিস্ট্যান্স মানে হলো রোধ,
তারপর ধরি যদি এটিকে R2 এবং লাস্টেরটিকে R3, আবার এই জায়গাকে ধরা হলো I1, নেক্সটে I2 মানে এই জায়গাকে I2 এবং এই জায়গাকে I3। সো আমাদেরকে I1 প্লাস I2 প্লাস I3 এটি বের করতে হবে, মানে টোটাল কারেন্ট বের করতে হবে। সেখানে ওমের সূত্র প্রয়োগ করতে হবে। ওমের সূত্রটি হলো যে R = V/I। সো আমাদেরকে এখানে I বের করতে হবে, তাহলে এটি মডিফাই করে কি হবে I = V/R। সো এই ফর্মুলার মতে আমরা এই অঙ্কটি করতে পারবো। সো প্রথমে আমরা বের করব I1। সো I1 = কি হবে V/R1। সেখানে B দেওয়া আছে 6 এবং R1 দেওয়া আছে 5। সো 5 দিয়ে 6কে ডিভাইড করলে কি হবে, আনসারটি চলে আসবে 1.2 এম্পিয়ার। সো ফার্স্টে আমরা পেলাম 1.2 এম্পিয়ার। সো নেক্সটে চলে যাই, নেক্সট হবে I2। সো I2 হবে V/R2। সো B হলো 6, R2 কত হবে, R2 হবে 10। সেখানে যদি 10 দিয়ে আমরা 6কে ডিভাইড করি তাহলে আনসারটি চলে আসবে 0.6 এম্পিয়ার। তো নেক্সট আমরা পেলাম 0.6 এম্পিয়ার। লাস্টে চলে যাই, লাস্ট হলো I3। সেখানে কি হবে V/R3। সো B হবে 6 এবং R3 হবে 30। সো 30 দিয়ে যদি আমরা 6কে ডিভাইড করি তাহলে আনসারটি চলে আসবে 0.2 এম্পিয়ার। সো আমাদেরকে টোটাল কারেন্ট বের করতে হবে। তার মানে I1 প্রথমে পেয়েছিলাম যে 1.2 এম্পিয়ার, I2 পেয়েছিলাম 0.6 এম্পিয়ার এবং I3 পেয়েছিলাম 0.2 এম্পিয়ার। সবগুলো প্লাস করলে কি হবে, এম্পিয়ার থাকবে এখানে। সেখানে প্লাস করলে হবে 10, 0 ক্যারি 1, 1 1 এর কী হবে, 1 1 এর 2 হবে, পয়েন্ট চলে আসবে এখানে, মানে 2.0 এম্পিয়ার। সেখানে আনসারটি হবে অপশন নাম্বার ডি, 2.0 এম্পিয়ার বা 2 হলেই সেম আনসার হবে। সো তারপরে কোয়েশ্চেন লিখেছে দ্য অ্যাবাভ ফেনোমেনন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই। সো এটি প্রথমে কে আবিষ্কার করেছিলেন, মানে এই চিত্রগুলো প্রথমে কে আবিষ্কার করেছিলেন। সো আমরা জানি যে এই চিত্রগুলো প্রথমে আবিষ্কার করেছিলেন অরস্টেড, মানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। আর তোমরা এই কোয়েশ্চনটি ভালো করে প্র্যাকটিস করবে। এই টাইপের কোয়েশ্চন তোমাদের এক্সামে আসবে, মানে সার্কিটের কোয়েশ্চন তোমাদের এক্সামে আসবেই আসবে, সেগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চনের মধ্যে ম্যাচিং দেওয়া আছে, মানে কলাম 1 এর সঙ্গে কলাম 2কে ম্যাচ করতে হবে। সেখানে রোমান 1-এ দেওয়া আছে C+O2, এটি থেকে CO2 প্লাস হিট। সো এটি হলো দহন বিক্রিয়া, মানে কম্বাসন রিঅ্যাকশনের উদাহরণ। সেখানে 1 হয়ে যাবে 6। সো আনসারটি দেখে নেই। সেখানে অপশন এর মধ্যে দেওয়া আছে 1 এর 6, আর কোনো অপশনের মধ্যে দেওয়া নেই। তার মানে এটি হবে সঠিক উত্তর, বাকিগুলো উত্তর হবে না, মানে অপশন এ হবে সঠিক উত্তর। তো এইভাবে তোমরা শর্ট ট্রিকের মাধ্যমে এমসিকিউগুলোর আনসার তাড়াতাড়ি বের করতে পারবে। যদি একটি অপশনের মধ্যে তোমরা আনসারটি পেয়ে যাও তাহলে বাকি অপশনগুলো তোমাদেরকে দেখতে হবে না, আর এইভাবে তোমাদের টাইম অনেক কম লাগবে। আর এই বিক্রিয়াগুলো উদাহরণ তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এইগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে। আর এটি হলো চ্যাপ্টার 4 নম্বর থেকে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 17 এবং এই কোয়েশ্চনের মধ্যে কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। সো প্রথমে যে এক্সাম্পলটি দেওয়া আছে, সো এটি হলো কুইনাইনের সঙ্গে H2 মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। সো এটি কোন বিক্রিয়ার উদাহরণ, এটি হলো কম্বিনেশন মানে সংযোগ বিক্রিয়ার উদাহরণ। এবং নেক্সটে রোমান 2-এর এক্সাম্পলটি কী হবে, রোমান 2-এর এক্সাম্পলটি হবে বিয়োজনী বিক্রিয়ার উদাহরণ, মানে ডিকম্পোজিশন রিঅ্যাকশনের উদাহরণ। সো অপশনগুলো দেখে নেই। সো এখানে অপশন সি এবং ডির মধ্যে 1 এর Z এবং 2 এর W দেওয়া আছে। তার মানে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি কোনো সময় আনসার হবে না। সো এই দুটি ক্যান্সেল করে দিলাম। সো নেক্সট আমাদেরকে দেখতে হবে যে 3 এর X হবে না, 3 এর Y হবে। সো নেক্সট আমরা চলে যাই। সো 3 নম্বর যে এক্সাম্পলটি দেওয়া আছে, এই এক্সাম্পলটি কী হবে, এই এক্সাম্পলটি প্রতিস্থাপন বিক্রিয়া মানে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এক্সাম্পল হবে। তার মানে 3 এর হয়ে যাবে X। তার মানে আনসারটি হবে অপশন নাম্বার সি, 1 এর Z, 2 এর W, 3 এর X এবং 4 এর Y। সো এইভাবে তোমরা কোয়েশ্চনগুলোর আনসার বের করার চেষ্টা করবে। এবং তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে ইকুয়েশন থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবেই আসবে, সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 18 এবং এই কোয়েশ্চনের মধ্যেও কলাম এ এবং কলাম বি দেওয়া আছে, এগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে। আর কলাম এর মধ্যে কী দেওয়া আছে, কলাম এর মধ্যে দেওয়া আছে প্রাকৃতিক উৎসের নাম এবং কলাম বির মধ্যে দেওয়া আছে এগুলোর অ্যাসিডের নাম, সেগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে। সো প্রথমে দেওয়া আছে টমেটো, সো এর মধ্যে অ্যাক্লেজিক অ্যাসিড থাকে, মানে 1 এর R হবে। এবং নেক্সটে দেওয়া আছে কার্ড, মানে দই। সো এটির মধ্যে কী থাকে, এটির মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, তার মানে 2 এর হয়ে যাবে S। সেখানে 1 এর R, 2 এর S অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বির মধ্যে দেওয়া আছে।
সো আমাদেরকে অপশন নাম্বার 3ও দেখতে হবে। সো অপশন নাম্বার 3 মধ্যে দেওয়া নেই, অপশন নাম্বার 4 এর মধ্যে দেওয়া নেই। সো অপশন নাম্বার এ আর বি যে কোনো একটি হবে। সো আমাদেরকে এই 3 নম্বরটি বের করতে হবে। সো 3 নম্বরে দেওয়া আছে লেমন অ্যান্ড অরেঞ্জ, মানে লেবু ও কমলা। সো এর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, মানে 3 কি হবে, 3 হয়ে যাবে পি। সো 3 এর পি দেওয়া আছে অপশন নাম্বার বি এর মধ্যে। সো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। এইভাবে তোমরা এগুলো বের করবে। আর এই টপিকটি ইম্পর্টেন্ট, সো এগুলো তোমরা এক্সামের আগে দেখে যাবে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 19, এবং এখানেও কলামের সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। সো আর এই টাইপের কোয়েশন তোমাদের এক্সামে আসার চান্স আছে, মানে কলামের সঙ্গে কলাম বি ম্যাচ করার জন্য তোমাদের এক্সামে কোয়েশন আসতে পারে। সো প্রথমে দেওয়া আছে ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভৌতিক রাশি, এবং এগুলোর এসআই একক কী হবে বা এসআই ইউনিট কী হবে। আর এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে কোনটির একক কী হবে, এগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসেই, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। সো প্রথমে দেওয়া আছে রুদাঙ্ক, সো এটির এসআই ইউনিট হবে ওম মিটার, মানে 1 এর কী হবে, 1 এর এস হয়ে যাবে। তারপর দেওয়া আছে পটেনশিয়াল ডিফারেন্স, মানে বিভব পার্থক্য বা বিভব ভেদ, সেটির একক কী হবে, এটির একক হয়ে যাবে ভোল্ট, মানে পি। সো 2 এর কী হবে, 2 এর পি হয়ে যাবে। নেক্সট দেওয়া আছে বিদ্যুৎ ক্ষমতা, মানে ইলেকট্রিক পাওয়ার, সো এটির একক হবে ওয়াট। সো 3 এর কী হবে, 3 এর কিউ হয়ে যাবে। তার সঙ্গে রেজিস্ট্যান্স, মানে রোধের একক কী হবে, রোধের একক হয়ে যাবে ওম। সেখানে আনসারটি কী হবে, আনসারটি হবে অপশন নম্বর এ, 1 এর এস, তারপর 2 এর পি, 3 এর কিউ এবং 4 এর আর। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 20। সো এখানেও কলামের সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। আর এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে বেকিং সোডা এর রাসায়নিক সংকেত কী হবে, কাপড় কাচা সোডা এর রাসায়নিক সংকেত কী হবে, তারপর প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কী হবে, এগুলো তোমাদের এক্সামে আসে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। সো প্রথমে দেওয়া আছে বেকিং সোডা, সেটি রাসায়নিক সংকেত হবে NaHCO3, মানে 1 এর জি হয়ে যাবে। সেখানে 3টি অপশনের মধ্যে 1 এর জি দেওয়া আছে, তার মানে অপশন এ কখনোই হবে না। নেক্সট দেওয়া আছে কাপড় কাচা সোডা, সো এটি রাসায়নিক সংকেত হয়ে যাবে Na2CO3 10H2O, মানে 2 এর এইচ হবে। সো 2 এর এইচ এই দুটি অপশনের মধ্যে দেওয়া আছে, তার মানে অপশন নাম্বার বিও হবে না। এবং নেক্সটে আমরা দেখে নিই প্লাস্টার অফ প্যারিস, এটির রাসায়নিক সংকেত কী। সো এটির রাসায়নিক সংকেত হবে CaSO4 হাফ H2O, মানে এফ হবে। সো আমরা মিলিয়ে নেই যে 1 এর জি, 2 এর এইচ এবং 4 এর কী হবে, 4 এর এফ হবে, তার মানে ডি হবে সঠিক উত্তর। এটি হবে সঠিক উত্তর। আর জিপসামের রাসায়নিক সংকেতটি হবে CaSO4 2H2O, মানে 3 এর কী হবে, 3 এর ইটা হয়ে যাবে। সেটি হবে সঠিক উত্তর, মানে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 21, এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ H+ আয়নস, মানে H+ আয়নের গাঢ়তা সঠিক ঊর্ধ্বক্রমটি কী হবে। সো প্রথমে দেওয়া আছে গ্যাস্ট্রিক জুস, মানে পাকস্থলী রস, এটি জি দিয়ে বোঝানো হয়েছে। নেক্সটে দেওয়া আছে এল, লেমন জুস, মানে লেবুর রস। তারপর দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এস দিয়ে বোঝানো হয়েছে NaOH, এবং রক্ত দেওয়া আছে ব্লাড, বি দিয়ে বোঝানো হয়েছে, এবং এম দিয়ে বোঝানো হয়েছে মিল্ক অফ ম্যাঙ্গানিজ। সো তোমাদেরকে ঊর্ধ্বক্রমটি সাজাতে হবে। সেখানে ঊর্ধ্বক্রমটি হবে অপশন নাম্বার এ SMBLG, এবং এই কোয়েশনটি তোমরা পেজ নাম্বার 26 এর মধ্যে পেয়ে যাবে। সো এই টপিকটি তোমরা ভালো করে স্টাডি করবে, তারপর তোমরা এই কোয়েশনটি ভালো করে বুঝতে পারবে, কারণ এই পেজের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ়তা সব থেকে বেশি, এই জন্য এটি সবার প্রথমে হবে। এবং নেক্সট হবে মিল্ক অফ ম্যাঙ্গানিজ, এবং তারপর হবে ব্লাড, এবং নেক্সটও হবে লেবুর রস, এবং লাস্টে হবে পাকস্থলী রস। এগুলো পেজের মধ্যে একটি স্কেল দিয়ে বোঝানো আছে, সেগুলো তোমাদেরকে প্রথমে বুঝতে হবে, নেক্সটে তোমরা এগুলো ভালো করে বুঝতে পারবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 22, এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে স্টুডেন্ট প্লটস দ্য VI গ্রাফ। VI গ্রাফ মানে হলো ভোল্ট অ্যাম্পিয়ার গ্রাফ অফ 3 স্যাম্পল অফ নাইক্রোম ওয়্যার উইথ রেজিস্ট্যান্স R1, R2 and R3 রেসপেক্টিভলি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। মানে একজন ছাত্র নাইক্রোন তারের 3টি নমুনা, যাদের রোধ যথাক্রমে R1, R2 এবং R3 নিয়ে একটি VI চিত্রলেখ আঁকে, নিম্নের কোনটি সত্য হবে। তো তোমরা মনে রাখবে যে ভোল্টেজের একটি নির্দিষ্ট মান কারেন্ট প্রতিরোধের বিপরীত সমানুপাতিক, তাই R3 কী হবে, R3 প্রতিরোধ ক্ষমতা সবথেকে বেশি হবে এবং R1 এর প্রতিরোধ ক্ষমতা সবথেকে কম হবে। সেখানে কারেন্ট সিকোয়েন্সটি হবে রোমান সি, মানে R3, তারপর হবে R2 এবং লাস্টে হবে R1, মানে R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, মানে R3 এর প্রতিরোধ ক্ষমতা সবথেকে বেশি হবে এবং R1 এর প্রতিরোধ ক্ষমতা সবথেকে কম হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23, এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মেটালস ইন অর্ডার অফ দেয়ার ডিক্রিজিং রিঅ্যাক্টিভিটি FeCu MgCa Zn Ag, মানে নিম্নের ধাতুগুলোর তাদের সক্রিয়তার অধক্রমে সাজাতে হবে। সো প্রথমে মনে রাখবে যে ক্যালসিয়াম হলো বেশি সক্রিয় ধাতু, মানে মোর রিঅ্যাক্টিভ মেটাল, এবং নেক্সট হবে ম্যাগনেসিয়াম, তারপর হবে জিঙ্ক, তারপর হবে আয়রন, তারপর হবে কপার এবং তারপর হবে সিলভার। সেখানে আনসারটি হবে অপশন নাম্বার সি
Ca মানে ক্যালসিয়াম, Mg মানে ম্যাগনেসিয়াম, Zn মানে জিঙ্ক, Fe মানে হলো আয়রন, Cu মানে হলো কপার এবং Ag মানে হলো সিলভার। সেটি হবে সঠিক ক্রম। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 24 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখে আছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং এলিমেন্টস ইনটু দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার মেটালিক ক্যারেক্টার অ্যালং এ পিরিয়ড। সো পিরিয়ড হলো SIPALS। সো এই পিরিয়ডকে তোমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সো তোমরা মনে রাখবে যে পিরিয়ডিক টেবিলের মধ্যে যদি বাম দিক থেকে ডান দিকে আমরা মুভ করি তাহলে মেটালিক ক্যারেক্টারগুলো ধীরে ধীরে কমে যায়। সো এখানে আনসারটি কী হবে? আনসারটি হবে অপশন নম্বর বি। প্রথমে হবে এস, তারপর হবে পি, তারপর হবে SI এবং লাস্টে হবে AL। সো এগুলো তোমরা থার্ড পিরিয়ডে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 25 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখে আছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ডস অ্যাজ অ্যালকাইন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। সো তোমাদেরকে অ্যালকিন, অ্যালকেন অ্যান্ড অ্যালকাইন অনুসারে সাজাতে হবে। সেখানে আনসারটি হবে অপশন নম্বর বি। সো প্রথমে হবে অ্যালকেন, তারপর হবে অ্যালকিন এবং নেক্সট হবে অ্যালকাইন। সো অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 26 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখে আছে যে গিভস টু স্টেটমেন্ট, দুটি বিবৃতি দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলতে হবে যে কোনগুলো ট্রু হবে, কোনগুলো ফলস হবে। সো প্রথমে দেওয়া আছে দ্য অ্যাটমিক সাইজ ইনক্রিজেস অ্যাজ উই মুভ ফ্রম লেফট টু রাইট অ্যালং এ পিরিয়ড। মানে যে কোনো পর্যায়ে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে বেড়ে যায়। এবং নেক্সট দেওয়া আছে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাজ উই মুভ ফ্রম লেফট টু রাইট অ্যালং এ পিরিয়ড। সো এই দুইটি স্টেটমেন্ট কী হবে? দুইটি স্টেটমেন্ট ফলস হয়ে যাবে, কারণ এখানে ইনক্রিজ হয় না, ডিক্রিজ হয়ে যায়। সঙ্গে মেটালিক ক্যারেক্টারও ডিক্রিজ হয়ে যায়, সেখানে ফলস হয়ে যাবে। মানে অপশন এ এবং অপশন বি দুটি ফলস হবে। সো আনসারটি হবে অপশন নম্বর ডি, মানে বোথ পি অ্যান্ড কিউ আর ফলস, মানে পি এবং কিউ উভয়ই মিথ্যা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 27 এবং এই কোয়েশ্চনের মধ্যে আবার স্টেটমেন্ট দেওয়া আছে। সো তোমাদেরকে বলতে হবে ট্রু না ফলস হবে। সো প্রথমে দেওয়া আছে সাইটোকাইনিন প্রমোট সেল ডিভিশন ইন প্ল্যান্টস। মানে সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজন প্রক্রিয়াতে ভূমিকা গ্রহণ করে। নেক্সট দেওয়া আছে ডিউ টু ফটোটাপিজম রুটস ব্যান্ড টুয়ার্ড লাইটস অ্যান্ড শর্টস ব্যান্ড অ্যাওয়ে ফ্রম লাইট। আলোকানুবর্তী চলনের ফলে শিকড় আলোর দিকে বেঁকে যায় এবং কাণ্ড আলোর বিপরীত দিকে বেঁকে যায়। সেখানে এ শুদ্ধ হবে, মানে সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজন প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বিটি কিন্তু ফলস হবে, কারণ এখানে শিকড় আলোর দিকে বেঁকে যায় না, কাণ্ড আলোর দিকে বেঁকে যায় এবং শিকড় আলোর বিপরীতে বেঁকে যায়। সেটি উল্টো দেওয়া আছে, এর জন্য এটি ফলস হয়ে যাবে। মানে আনসারটি হবে অপশন নম্বর বি, যে এ ইজ ট্রু অ্যান্ড বি ইজ ফলস, মানে এ সত্য হবে এবং বি মিথ্যা হবে। এবং এই টপিকটি ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখে নিও। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 28 এর মধ্যেও স্টেটমেন্ট দুটি দেওয়া আছে এবং পি নম্বর স্টেটমেন্টের মধ্যে লেখা আছে অনলি কম্পাউন্ডস কন্টেইনিং 4 or more কার্বন অ্যাটমস শো আইসোমেরিজম। এবং কিউ স্টেটমেন্টের মধ্যে লেখা আছে যে বেনজিম ইজ এ সাইক্লিক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কন্টেইনিং 6 ডাবল বন্ডস। বেঙ্গলি লেখা আছে 4টি বা তার বেশি কার্বন থাকা যৌগগুলি কেবলমাত্র সমযোগিতা দেখায়। আর বেঙ্গলিতে কিউ এর মধ্যে লেখা আছে বেনজিন হলো বৃত্তাকার অসম্পৃক্ত একটি হাইড্রোকার্বন যাতে 6টি দ্বিবন্ধন আছে। তোমরা এই কোয়েশ্চনটির আনসার আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে এখনই কমেন্ট করে জানাবে যেটির আনসার কী হবে, মানে এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 29 এবং এই কোয়েশ্চনের মধ্যেও স্টেটমেন্ট দুটি দেওয়া আছে এবং এইরকম স্টেটমেন্ট তোমাদের এক্সামে আসবে, মানে দুটি স্টেটমেন্ট দিয়ে তোমাদের এক্সামে আসবে ট্রু বা ফলস বের করার জন্য। প্রথম স্টেটমেন্টের মধ্যে লেখা আছে, মানে এ নম্বরে লেখা আছে বেইনস ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম হার্ট টু ভেরিয়াস অর্গান অফ দ্য বডি। মানে শিরাগুলো হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের অন্যান্য অংশে বহন করে। সো অপশন নম্বর এটি কিন্তু উল্টো দেওয়া আছে। সো তার মানে এটি এইভাবে হবে যে শিরা শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে বহন করে আনে। সো এটি উল্টো দেওয়া আছে, এটি ফলস হয়ে যাবে। আর বি নম্বরে লেখা আছে দ্য এনার্জি ডেরাইভড ফ্রম ফুড ইজ স্টোরড ইন আওয়ার বডি ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। সো এটি কিন্তু ট্রু হবে, মানে এ ফলস হয়ে যাবে, আবার কি হবে, বি হবে ট্রু। সো আনসারটি হয়ে যাবে যে এ ইজ ফলস অ্যান্ড বি ইজ ট্রু, মানে অপশন নম্বর সি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে গিভস টু স্টেটমেন্টস। সো এখানে আবার দুটি স্টেটমেন্ট দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে দ্য ইউনিয়ন অফ স্পার্ম অ্যান্ড ওভাম ইজ টার্ম এজ ফার্টিলাইজেশন। মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেচন বলা হয়। এটি কিন্তু একদম ট্রু কথা, মানে সত্য কথা। নেক্সট বি নম্বরে দেওয়া আছে দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য স্টামান টু স্টিগমা অফ এ ফ্লাওয়ার ইজ টার্ম এজ পলিনেশন। মানে ফুলের পুংকেশর থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর করার প্রক্রিয়াকে পরাগযুগ বলা হয়। সো এটিও কী হবে, এটিও ট্রু হয়ে যাবে, মানে বোথ এ অ্যান্ড বি আর ট্রু হবে। সেটি হবে অপশন নম্বর এ। এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে ফুলের টপিকটি তোমরা ভালো করে স্টাডি করবে, এখান থেকে কোয়েশ্চন তোমাদের এক্সামে আসে। নেক্সট এবার এজারশন রিজনের কোয়েশ্চন দেওয়া আছে। সো প্রথম এজারশনের মধ্যে লেখা আছে গোল্ড, সিলভার অ্যান্ড প্ল্যাটিনাম আর মেটাল হুইচ আর ইউজড ফর মেকিং জুয়েলারিজ। এই স্টেটমেন্টটি কিন্তু, মানে এই এজারশনটি কিন্তু সত্য, মানে গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনাম অলঙ্কার তৈরি করতে ব্যবহার করা হয়।
এবং নেক্সট রিজনের মধ্যে লেখা আছে গোল্ড, সিলভার অ্যান্ড প্ল্যাটিনাম আর ভেরি এক্সপেন্সিভ। এই কথাও সত্য, মানে সোনা রূপা এবং প্ল্যাটিনাম খুব মূল্যবান ধাতু, এবং সোনা রূপা প্ল্যাটিনাম এগুলো হলো হাইলি শাইনি মেটেল এবং এইগুলো ইনঅ্যাক্টিভ মেটেলও। সো এখানে এজারশন এবং রিজন কী হবে, ট্রু হয়ে যাবে। সো আনসারটি হবে অপশন নম্বর এ, যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সো আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটি কীভাবে হলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। যদি ধাতুগুলো এক্সপেন্সিভ না হতো তাহলে এইগুলো দিয়ে মানুষ জুয়েলারি প্রস্তুত করতো না। নেক্সট কোয়েশ্চন নম্বর 32-এর মধ্যে সেম কোয়েশ্চন দেওয়া আছে, মানে এজারশন এবং রিজন ইকুয়েশন দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে অল দ্য বাইল জুস হ্যাজ নো ডাইজেস্টিভ এনজাইম ইট ইজ স্টিল কনসিডার টু বি ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং ডাইজেশন অফ ফুড। এই স্টেটমেন্টটি বা এই এজারশনটি কিন্তু সত্য হবে। আর বেঙ্গলি লেখা আছে যদিও পিত্তরসে কোনো পাচক উৎসেচক থাকে না, তথাপি খাদ্যের পাচন প্রক্রিয়া এটা গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। সো এই স্টেটমেন্টটি কিন্তু সত্য হবে, মানে এজারশনটি সত্য হবে। এবং রিজনের মধ্যে লেখা আছে বাইল প্রোভাইড অ্যালকালাইন মিডিয়াম অ্যান্ড এমুলসিফাইজ ফুড। আর বেঙ্গলি লেখা আছে পিত্তরস ফ্যাটের উপর কাজ করে এবং অ্যাসিডিক খাদ্যকে ক্ষারীয় করে। সো এই স্টেটমেন্টটি কিন্তু সত্য হবে। তার মানে আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সো নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 33 এবং এখানে সেম টাইপের কোয়েশ্চেন দেওয়া আছে। সো প্রথমে লেখা আছে এজারশনের মধ্যে স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন রিডিং ব্ল্যাকবোর্ড হোয়াইল সিটিং ইন দ্য লাস্ট রো। মানে শেষের সারিতে বসে থাকা কোনো একজন ছাত্রের ব্ল্যাকবোর্ডে লেখা পড়তে অসুবিধা হয়। আর এটির কারণ হলো যে স্টুডেন্টটি মায়োপিয়ায় ভুগছে। সেখানে রিজন এবং এজারশন সঠিক হবে এবং এজারশনটি রিজনের কী হবে, মেইন কারণ হবে। আনসারটি হবে অপশন নম্বর এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 34 এবং এখানে সেম টাইপের কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথমে এজারশনের মধ্যে লেখা আছে যে ব্লাড প্রেসার ইজ মেজার্ড উইথ অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড স্পিগমোমেনোমিটার। সেটি কিন্তু কারেক্ট এবং এই টাইপের কোয়েশ্চেন তোমাদের এক্সামে একবার এসেছিল, মানে ব্লাড প্রেসার মাপার যন্ত্রটির নাম কী হবে। সো আনসারটি হবে স্পিগমোমেনোমিটার। এবং কারেন্টের মধ্যে লেখা আছে দিস প্রেসার ইজ মাচ গ্রেটার ইন ভেইনস দেন দ্য আর্টারিজ। সো এখানে লেখা আছে এই রক্তচাপ ধমনী থেকে শিরাতে অনেক বেশি হয়। তো তোমরা মনে রাখবে যে এই রক্তচাপটি শিরা থেকে ধমনীতে অনেক বেশি হয়। সেখানে উল্টো লেখা আছে, তার মানে এটি হবে ফলস। তার মানে আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি, যে এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 35 এবং এখানে সেম টাইপের কোয়েশ্চন দেওয়া আছে। এজারশনের মধ্যে লেখা আছে দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড কনস্টিটিউট দ্য সেন্ট্রাল নার্ভ সিস্টেম। তার মানে মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জ মিলেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে। এটি কিন্তু সত্য। নেক্সট রিজনের মধ্যে লেখা আছে অ্যাজ ইট রিসিভস দ্য ইনফরমেশন ফ্রম অল দ্য পার্টস অফ দ্য বডি। মানে ইহা সমস্ত শরীর থেকে তথ্য সংগ্রহ করে। সেখানে দুটি সত্য হবে। আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, মানে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সেটি হবে অপশন নম্বর এ। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 36 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে সিলেক্ট দ্য মিসম্যাচড পেয়ার। মানে অমিল থাকা জোড়াটি বেছে বের করো। এই টাইপের কোয়েশ্চন তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে দেওয়া আছে অ্যাড্রিনালিন পিটুইটারি গ্রন্থি। সেখানে অ্যাড্রিনালিন পিটুইটারি গ্রন্থি হবে না, কারণ অ্যাড্রিনালিন ADRENAL অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে থাকে। এটি তোমরা মনে রাখবে। সো এটি হয়ে যাবে মিসম্যাচ পেয়ার, এটি হবে না। এবং নেক্সট দেওয়া আছে টেস্টোস্টেরন টেস্টিস। সো এটি শুদ্ধ আছে। তারপর দেওয়া আছে ইস্ট্রোজেন ডিম্বাশয়, মানে ওভারি, এটিও শুদ্ধ আছে। আর এগুলো তোমরা মনে রাখবে। তারপর দেওয়া আছে থাইরয়েড স্কিন থাইরয়েড গ্ল্যান্ড, এটিও সঠিক আছে। সো আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, মানে এটি ভুল। নেক্সট সেম কোয়েশ্চন দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে যে ফ্র্যাগমেন্টেশন স্পাইরোগাইডা, এটি ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেওয়া আছে ভার্ডিং হাইড্রা, এটিও ঠিক আছে, মানে এগুলো পদ্ধতির নাম, মানে কোন পদ্ধতিতে প্রজনন করে, এগুলো তোমরা মনে রাখবে। তারপর দেওয়া আছে মাল্টিপল ফিজন, এগুলো হলো প্লাসমিডিয়াম। তারপর দেওয়া আছে রিজেনারেশন লেসমেনিয়া, সো এটি হবে মিসম্যাচ, কারণ এখানে লেসমেনিয়া বাইনারি ফিশনের মাধ্যমে প্রজনন করে, সেখানে এটি হবে মিসম্যাচ। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 38 এবং এখানে দেওয়া আছে সিলেক্ট দ্য অ্যানালোগাস অর্গান, মানে সমভিত্তিক অঙ্গ বেছে বের করো। সেখানে সমভিত্তিক অঙ্গ কোনটি হবে? সেখানে আনসারটি হবে অপশন নম্বর বি, পাখির ডানা এন্ড বাদুড়ের ডানা। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে সমভিত্তি এবং সমসংস্থা অঙ্গের উদাহরণ, সেগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। সো নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 39 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে চুজ দ্য কারেক্ট আনসার, মানে শুদ্ধ উত্তরটি বেছে নাও। সো কোয়েশ্চনের মধ্যে লেখা আছে দ্য ইমেজ ফ্রমড অন দ্য রেটিনা অফ হিউম্যান আইজ, মানে মানুষের চোখে রেটিনাতে সৃষ্টি হওয়া প্রতিবিম্বটি কী হবে? সো এটি হবে সদেন উল্টো, মানে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, মানে অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 40 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে অসত্য উক্তিটি বেছে বের করো। সো সি নম্বরের মধ্যে লেখা আছে দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস অফ বায়োগ্যাস ইজ ইথিন,
and it gives a lot of smoke and also produce a lot of residual ash. বেঙ্গলির মধ্যে লিখে আছে যে জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে ইথেন, সেখানে ইথেন হবে না, জৈব গ্যাসের প্রধান উপাদান হবে মিথেন। আর তোমরা মনে রাখবে যে জৈব গ্যাসের মধ্যে 75%, এই কথাটি অনেক বেশি ইম্পর্টেন্ট, 75% কি থাকে, মিথেন থাকে। সেটি হবে ফলস স্টেটমেন্ট এবং বাকি স্টেটমেন্টগুলো কি হবে, ট্রু হয়ে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমরা মনে রাখবে যে জৈব গ্যাস নবীকরণযোগ্য শক্তির উৎস, এটিও তোমরা মনে রাখবে, তোমাদের এক্সামে আসতে পারে। সো নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 41। সেখানের মধ্যে লেখা আছে চুজ দ্য কারেক্ট আনসার, মানে সঠিক উত্তরটি বেছে নাও। সেখানে লেখা আছে দ্য আইডিয়া অফ এভালুয়েশন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন ওয়াজ ফর্মুলেটেড বাই, মানে প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উৎপত্তির ধারণা কে তুলে ধরেছিলেন। আনসারটি হবে চার্লস রবার্ট ডারউইন, মানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 42 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে ইফ এ ক্রস ইজ মেড বিটুইন দ্য প্ল্যান্টস ক্যাপিটাল টিটি অ্যান্ড স্মল টিটি, মানে টল অ্যান্ড রাফ, জেনারেশন কম্পোজিশন হুইচ টাইপ অফ প্ল্যান্টস উইল অবটেইন ইন দ্য জেনারেশন, মানে যদি জিনীয় গাঁথনি লম্ব টিটি এবং খর্বকা টিটি যুক্ত গাছের মধ্যে সংকরণ ঘটানো হয় তাহলে পরবর্তী অপত্য বংশে আমরা কোন ধরনের গাছটি পাবো। আনসারটি হবে অনলি টল। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি মেট্রিকের প্রিভিয়াস এক্সামে অনেকবার এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 43 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে হুইচ অ্যামং দ্য ফলোইং ডিজিজ ইজ নট সেক্সুয়ালি ট্রান্সমিটেড, মানে নিম্নের রোগগুলোর মধ্যে কোনটি যৌন সংঘর্ষের দ্বারা হয় না। সো তোমরা এখানে মনে রাখবে যে গনোরিয়া, তারপর সিফিলিস, এইডস এইগুলো যৌন সংস্পর্শের দ্বারা হয়, কিন্তু হেপাটাইটিস এটি যৌন সংস্পর্শের দ্বারা হয় না। সো এটি হবে সঠিক উত্তর। বাকি এগুলো তোমরা মনে রাখবে, মানে এই রোগগুলো যৌন সংস্পর্শের দ্বারা হয়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 44 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফর্মস অফ এনার্জি লিডস টু লিস্ট এনভায়রনমেন্ট পলিউশন ইন দ্য প্রসেস অফ ইটস ইউটিলাইজেশন, মানে নিম্নের কোন শক্তির উৎস ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে কম পরিমাণের পরিবেশ দূষণ ঘটে। আনসারটি হবে সোলার এনার্জি, মানে সৌরশক্তি। সো এটিতে অনেক বেশি কম পরিবেশ দূষণ ঘটে, কিন্তু বাকিগুলোতে পরিবেশ দূষণ মোটামুটিভাবে ঘটে। সো এগুলো তোমরা মনে রাখবে। এবং লাস্টের কোয়েশ্চনটি হলো কোয়েশ্চন নাম্বার 45 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে এ পিস অফ ওয়্যার অফ রেসিস্ট্যান্ট আর ইজ কাট ইন্টু 5 ইকুয়াল পার্টস, দিস পার্টস আর দেন কানেক্টেড ইন প্যারালাল, ইফ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস কম্বিনেশন ইজ আর ড্যাশ, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ আর এন্ড আর ড্যাশ, মানে আর যুক্ত একটি তারকে সমান 5 টুকরো করা হলো এবং এই টুকরোগুলোকে সমান্তরাল সজ্জায় রেখে যুক্ত করা হলো। সমতুল্য রোধের পরিমাণ যদি আর ড্যাশ হয় তাহলে তোমাদেরকে আর ডিভাইড আর ড্যাশের মান বের করতে হবে। সেই কোয়েশ্চনটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যে একটি আর রোধযুক্ত, মানে আর রেজিস্ট্যান্স যুক্ত তারকে 5টি সমান টুকরায় ভাগ করা হয়েছে। সো ভাগ করার ফলে কি হয়েছে, এই 5টি টুকরোকে সমান্তরাল সজ্জায় সংযুক্ত করা হয়েছে। সো সমান্তরাল সজ্জায় সংযুক্ত করার ফলে এগুলোর রেজিস্ট্যান্স কত হবে, মানে রোধ কত হবে। সো প্রতিটির হয়ে যাবে R/5, এটিরও হয়ে যাবে R/5, এটিরও হয়ে যাবে R/5, এটিরও হয়ে যাবে R/5 এবং এটিরও হয়ে যাবে R/5। সো তোমাদেরকে এখানে আর ডিভাইড আর ড্যাশ বের করতে হবে। সো এটি তোমরা ফর্মুলা দিয়ে বের করে আমাকে আনসারটি ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। সো এই ছিল 45 MCQ এর সলিউশন। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং নেক্সট তোমাদের প্রতিটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট লং কোয়েশ্চনগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে লং কোয়েশ্চনগুলো প্রোভাইড করব। আর নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।